আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পিছনে ভারত দায়ী। আমাদের আজকে রাষ্ট্রের যে কাঠামোগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোর পিছনে ভারত দায়ী। ভারত একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, অথচ আমাদের দেশে যতগুলো অগণতান্ত্রিক সরকার ক্ষমতা এসেছে এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক নেতৃবৃন্দ যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের সাথে এই রাষ্ট্রটি ভারত রাষ্ট্রটি জড়িত ছিল। আমরা মূলত দুইটা কারণে এখানে এসেছি। প্রথমত গত কিছুদিন আগে মূলত বাংলাদেশ ভারত এই সীমান্ত এলাকায় নবীর হোসেন এবং মুরসালিন, একজন তরুণ তরতাজাপ্রাণ যুবক এবং একজন 50 বয়স্ক নবীর হোসেনের যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা এই পরিবারগুলো এই ঈদুল আজহা কীভাবে উদযাপন করছে তাদের পরিবারকে সহানুভূতি জানাতে, ঈদের শুভেচ্ছা জানাতে মূলত আমরা এসেছি মানবিক দায়বদ্ধতা বা মানবিক জায়গা থেকে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে। যে কথাটি জামাত ইসলামী নেতৃবৃন্দ সবসময় বরাবরই বলে এসেছি যে আমরা 1947 সালে ভারত থেকে পাকিস্তান নামক একটি রাষ্ট্র হয়েছিল, আর যে রাষ্ট্রটি হয়েছিল মূলত অধিকারের প্রশ্নে, অধিকার বাস্তবায়ন নিয়ে, অধিকার না পাওয়ার কারণে। এবং এই রাষ্ট্রটি হওয়ার পরে আমরা মনে করেছিলাম যে আমাদের রাষ্ট্রটা আমাদের মতো করে চলবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পিছনে ভারত দায়ী। আমাদের আজকে রাষ্ট্রের যে কাঠামোগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোর পিছনে ভারত দায়ী। ভারত একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, অথচ আমাদের দেশে যতগুলো অগণতান্ত্রিক সরকার ক্ষমতা এসেছে এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক নেতৃবৃন্দ যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের সাথে এই রাষ্ট্রটি ভারত রাষ্ট্রটি জড়িত ছিল। এমনকি বাংলাদেশ জামাত ইসলামীর যে শীর্ষস্থানীয় 5 জন নেতাকে কারাগারে বিচারের নামে প্রহসন করা হয়েছে, এটা ভারতের প্ররোচনাই করা হয়েছে। এবং আপনারা জানেন যে 2009 সালে পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, শত সেখানে বিডিআরকে সেখানে পরবর্তীতে ষড়যন্ত্র করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারে অনেক বিডিআর কারাগারে থেকে তাদের জীবন চলে গেছে, কারাগারে তারা মৃত্যুবরণ করছে। আমাদের বিডিআরটাকে সেখানে একবার ধ্বংস করে দেওয়া হয়েছে। বিডিআর ধ্বংসের মধ্য দিয়ে মূলত আমাদের সীমান্তটাকে অরক্ষিত করে ফেলা হয়েছে।